ছাত্র সমাজ ঠিক করবে কেমন ভবিষ্যৎ চায়, গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে রাখতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে বিক্ষোভ। ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্র দলের, ৩ বহিরাগত গ্রেফতার, গ্রামের বাড়ি সিরাজগঞ্জে শোক। নার্স ও মিডওয়াইফারি ডিপ্লোমার স্নাতক মান দাবিতে শাহবাগ মোড় অবরোধ। ৩ দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনায় পুলিশের বাধা, আহত ৩১। এবার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ওয়েবসাইট, ফেসবুক সহ সামাজিক মাধ্যমের সব প্ল্যাটফর্ম বন্ধের উদ্যোগ। বিটিআরসিকে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির চিঠি। এবং জুনে মিলবে আইএমএফ-এর চতুর্থ পঞ্চম কিস্তি। উন্নয়ন সহযোগীরা দেবে আরও প্রায় $2 বিলিয়ন ঋণ, জানালেন গভর্নর। ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। আগামীর ভবিষ্যৎ কেমন হবে তা ছাত্র সমাজ নির্ধারণ করবে, এমন মন্তব্য করে গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে রাখতে তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তব্যে ব্যবসায়িক কেন্দ্রকে সভ্যতাকে আত্মঘাতী আখ্যা দিয়ে মানুষের কল্যাণে ব্যবসার পরামর্শ দেন নোবেলজয়ী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপককে অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় প্রদান করা হয় ডিলিট ডিগ্রি। দীর্ঘ ৩৬ বছর পর ক্যাম্পাসে আসলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এবার শিক্ষক হিসেবে নয়, সরকার প্রধান হয়ে সমাবর্তন বক্তা হিসাবে। বুধবার দুপুরে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। এ সময় হর্ষধ্বনি আর বিপুল উৎসাহে স্বাগত জানান অংশগ্রহণকারীরা। আনুষ্ঠানিকতার শুরুতেই বিশ্ব দারিদ্র দূরীকরণ ও অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। এ সময় অধ্যাপক ইউনূসের হাতে সম্মাননা ও সার্টিফিকেট তুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর প্রধান উপদেষ্টা ডক্টরেট ডিগ্রিধারীদের হাতে সনদপত্র তুলে দেন। সমাবর্তন বক্তব্যে প্রধান উপদেষ্টা ফিরে যান তার শিক্ষক জীবনের স্মৃতিতে। বলেন, নোবেল পুরস্কারের বীজ বপন হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই। এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডক্টর ইউনূস বলেন, ব্যবসা কেন্দ্রিক সভ্যতা আত্মঘাতী। এজন্য তিনি মানুষের কল্যাণে ব্যবসার আহ্বান জানান। বলছি যে অর্থনীতি আমরা পড়াচ্ছি, এই অর্থনীতি ব্যবসার অর্থনীতি, মানুষের অর্থনীতি না। যে কোনো অর্থনীতিবিদ্যার যদি শুরু করতে হয় মানুষকে দিয়ে শুরু করতে হবে, ব্যবসাকে দিয়ে না। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আগামীর ভবিষ্যৎ কেমন হবে তা ঠিক করবে ছাত্র সমাজ। গবেষণার মাধ্যমে বিশ্বকে আয়ত্ত রাখার জোর দেন ডক্টর ইউনূস। আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে। কিন্তু আমরা গতবান্ধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না। সমাবর্তনে অংশ নেন প্রায় 23,000 গ্রাজুয়েট। এছাড়া সমাবর্তনে 42 জনকে পিএইচডি ও 33 জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, চট্টগ্রাম। এর আগে সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর সকালে প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে যান প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে এই বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে উল্লেখ করেন তিনি। বিশ্বমানের করতে বিদেশি সেরা বন্দর ব্যবস্থাপকদের সম্পৃক্ত করার তাগিদ দেন তিনি। পরে 11,000 কোটি টাকা ব্যয়ের বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর ভিত্তি স্থাপন করেন ডক্টর ইউনূস। বলেন, দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে চট্টগ্রামবাসীর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস।
বুধবার সকাল 9:15টার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরকার প্রধান সরাসরি চলে যান চট্টগ্রাম বন্দরের এনসিডি ইয়ার্ড 5-এ। তার সঙ্গে ছিলেন নৌ, ধর্ম, মুক্তিযোদ্ধা, শিক্ষা ও স্বাস্থ্য উপদেষ্টা। এ সময় বন্দরের ইয়ার্ড পরিদর্শন করেন ডক্টর ইউনুস। পরে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। এই সময় চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর সঙ্গে সংযোগ তৈরি করতে হবে প্রতিবেশী দেশগুলোকেও। সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক সেরা বন্দর ব্যবস্থাপকদের যুক্ত করার তাগিদ দেন তিনি। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে, এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি ততই ঝাপাঝাপি করো, কিছু হবে না। তুমি একজনকে বোঝাচ্ছিলাম যে এটা কেন আমি এরকম মনে করছি। আমি বললাম চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশিকে দিয়ে দেওয়া হচ্ছে। এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার, কারণ বিদেশি ডাক্তার আনতে হবে, তো উপায় নাই আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট এখানে আমাদের বানিয়ে দিতে পারে, কোনো রকম সমস্যা যেন আমাদের না হয়। পরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে বহুল প্রতীক্ষিত 11,000 কোটি টাকা ব্যয়ের কালুরঘাটের সড়ক ও রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা। এরপর সার্কিট হাউসে প্রশাসনিক, সরকারি ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই সময় চট্টগ্রামে জলাবদ্ধতা চলতি বর্ষা মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। জলাবদ্ধতা, এটা পরীক্ষার রেজাল্ট বের হবে কিছুদিনের মধ্যে, তার আগে আমরা জেনে যাই কি হবে, কি করলে আমরা ভালো করবো ভবিষ্যতের জন্য। বৈঠকে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নির্মাণের জন্য কর্তৃপক্ষকে 23 একর জমি নিবন্ধিত দলিল হস্তান্তর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। সুষ্ঠু তদন্ত করে জড়িতদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। গ্রেফতার 3 জনই বহিরাগত বলে জানিয়েছে পুলিশ। তাদের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এদিকে বাদজোহর ঢাবির কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শাম্যুর জানাজায় অংশ নেন শিক্ষক শিক্ষার্থীরা। মিছিল আর স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে পুরো ক্যাম্পাস। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অংশ নেন ক্যাম্পাস কমিটির নেতাকর্মীরা। মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে এসে নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা এ ঘটনায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। ছাত্রদলের আর কোনো নেতা হত্যাকাণ্ডের শিকার হলে সরকার পতনের আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। আমরা এই ভিসি প্রক্টরকে যদি অনতিবিলম্বে ইন্টারিম গভর্নমেন্ট থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয়, আমরা ইন্টারিম গভর্নমেন্টের দিকে হাত আঙ্গুল তুলছি। আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এবং এই সম্মানিত ভিসি স্যার, প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। শাম্য হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার রাতেই অভিযানে নামে পুলিশ। রাজধানীর পান্থপথের একটি হাসপাতাল থেকে আটক করা হয় হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে। পুলিশ জানায় আসামি তামিম, মল্লিক এবং পলাশ একই সঙ্গে থাকতেন। মাদক সেবনের জন্য তারা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে 3 জন আটক হয়েছে, তারা 3 জনই বহিরাগত এবং তারা এখানে কি উদ্দেশ্যে এসেছিল সেটাও আমরা খতিয়ে দেখছি। আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে ঘটনার সাথে জড়িত অন্যান্য অপরাধী যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শাম্যর জানাজা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছাড়াও এতে অংশ নেন শিক্ষকরা। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় শাম্যর বড় ভাই SM শরীফুল আলম শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।
গ্রামের বাড়ি সিরাজগঞ্জে নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাম্যুর মরদেহ। সেখানে দ্বিতীয় দফায় জানাজা শেষে দাফন করা হবে। শাম্যকে শেষবারের মতো দেখতে তার গ্রামের বাড়িতে জড়ো হয়েছেন সহপাঠী, বন্ধু, আত্মীয় স্বজনরা। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র শাম্য। এই ঘটনার প্রতিবাদ এবং বিচারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শহরে মিছিল করেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ে পড়তে পারাছিলাম, আজকে মায়ের কোল খালি করে নিল। আর যেন কোনো মায়ের যেন কোল এভাবে খালি না হয়। এটা খুবই ইতিম ছিল। তা বাদে এত দূর লেখাপড়া করে মনে করেন যে বহু দূরে গেছিল, একটা রত্ন কিন্তু আমাদের ছেলেটা মনে করেন হুট করে দুষ্কৃতীরা খুন করে ফেলেছে। এখন মনে করেন এটা আমরা বিচার চাই। যারা জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য এই সরকারের কাছে দাবি রইল। ডিপ্লোমা থেকে স্নাতকের মর্যাদা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধ্রুব, এক দফা দাবিতে এখন পর্যন্ত শাহবাগ অবরোধ করে রেখেছে ডিপ্লোমা নার্সিংয়ের শিক্ষার্থীরা এবং তারা এখানে স্লোগানের ঝড় তুলছেন। আমরা এখন লক্ষ্য করছি পুরো শাহবাগের যে মূল চত্বরটা রয়েছে সেই চত্বর জুড়ে এখন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা মূলত অবস্থান নিয়েছেন। আমি একটু জানিয়ে রাখতে চাই, বিএনএমসি এর অধীনে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই কোর্স দুটিকে স্নাতক সমমান অথবা ডিগ্রি পাস কোর্স করার জন্য তারা এক দফা দাবি তুলেছেন এবং তারা কিন্তু আজকের এই সমাবেশটিকে মূলত তাদের মহাসমাবেশ বলে অভিহিত করছেন। আমরা লক্ষ্য করেছি তারা এখানে জাতীয় পতাকা হাতে নিয়ে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের যে আজকের এই এক দফা দাবি, এই এক দফা দাবি যৌক্তিক দাবি। এই যৌক্তিক দাবিকে আসলে যারা সংশ্লিষ্ট আছেন সেই সংশ্লিষ্ট মহলকে এই এক দফা দাবি মেনে নিতে হবে এবং এক দফা দাবি যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট মহল মানবেন না ততক্ষণ পর্যন্ত তারা এই যে শাহবাগে তারা অবস্থান নিয়েছেন সেই অবস্থান থেকে তারা কোনোভাবেই কিন্তু সরে যাবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখানকার যারা আগত আছেন তারা কিন্তু বলছেন তাদেরকে দীর্ঘদিন ধরে আসলে বঞ্চিত করা হয়েছে। সুতরাং আজকের যে তাদের দাবি সেটা তাদের যে দীর্ঘদিন বঞ্চনা বা বঞ্চিত হওয়ার যে ধারাবাহিকতা তার ফলেই তারা মূলত এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা এখানে লক্ষ্য করেছি যে বিভিন্ন স্থান থেকে, ঢাকার বিভিন্ন স্থান থেকে এখানে নার্সিংয়ের যেমন ডিপ্লোমা শিক্ষার্থীরা এসেছেন, পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা যেমন আমরা এখানে সিলেট, মৌলভীবাজার থেকেও যারা শিক্ষার্থী আছেন ডিপ্লোমা ইন নার্সিংয়ের তাদেরকে এখানে এসে উপস্থিত হতে দেখছে এবং বারবারই তারা বলছেন যে আসলে তাদের এই যে এক দফা দাবি সেই এক দফা দাবিটা যৌক্তিক এবং এটাকে সংশ্লিষ্ট মহলকে অবশ্যই মেনে নিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত তারা মেনে নেবেন ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ কোনোভাবেই ছাড়বেন না। এই ছিল রাজধানীর শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে। প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চে কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠি পেটা করেছে পুলিশ। এতে অন্তত ৩১ জন আহত হয়েছেন বলে দাবি বিক্ষোভকারীদের। আবাসন ভাতা, পূর্ণাঙ্গ বাজেট প্রণয়ন এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ এগিয়ে নেওয়ার দাবিতে লং মার্চ শুরু করেছিলেন শিক্ষার্থীরা। পুলিশের টিয়ারশেল, লাঠিপেটা, জলকামান, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাকরাইল মসজিদ পেরোলে পুলিশি বাধার মুখে ৩ দফা দাবি আদায়ে জগন্নাথের লং মার্চ টু যমুনা কর্মসূচি। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি, চেষ্টা করা হয় ব্যারিকেড ভেঙে এগোনোর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আমরা এগুলোর জবাব চাই। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম, সেখানে পুলিশ কেন বাধা দিবে? আমাদের কি এতটুকু অধিকার নেই, আন্দোলন করার অধিকার নেই? তাহলে দেশ আবার স্বাধীন হলো কেন? এই যে আহত করা হলো আমাদের টিচার, আমাদের বিভিন্ন সংগঠনের যে প্রধান রয়েছে তাদেরকে প্রত্যেককে এর আসলে জবাব দিতে হবে ইন্টারিমকে। কেন আমাদের যৌক্তিক দাবির মাঝে তারা আমাদেরকে আহত করলো?
কি কারণে। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে কাকরাইল মোড় এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই রাস্তা বন্ধ করে চলতে থাকে আন্দোলনকারীদের স্লোগান। যত ষড়যন্ত্র আসুক না কেন, পুলিশ যেহেতু আমাদের বুলেট দিয়ে রাস্তা থেকে সরাতে পারে নাই, বৃষ্টিও সরাতে পারবে না, ইনশাআল্লাহ আমরা লড়ে যাব। শিক্ষার্থীদের উপরে এই হামলা কেউ মেনে নেবে না। জগন্নাথের এটা যৌক্তিক আন্দোলন, জগন্নাথের যৌক্তিক আন্দোলনকে মানতেই হবে ইন্টারিমের। শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেন জগন্নাথের শিক্ষকরাও। প্রথম দাবি হলো এদেরকে ব্যবস্থা নিতে হবে, আইনের আওতায় আনতে হবে। যারা এই কাজ করেছে, ছাত্রদের উপরে বিনাশকুনিতে হামলা করেছে, আহত করেছে। এদিকে পুলিশের হামলায় আহত বেশ কয়েকজন শিক্ষার্থী চিকিৎসা নেন ঢাকা মেডিকেলে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সরকার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম সহ অন্যান্যরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, প্রায় 5 ঘন্টা যাবত কিন্তু এই কাকরাইল যে মসজিদ মোড় এলাকা আছে এখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে এবং বেলা 4টার দিকে কিন্তু বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক রেজাউল করিম তিনি এখানে এসেছিলেন। তিনি প্রথমে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে এখন কিন্তু তিনি প্রধান উপদেষ্টার যে অস্থায়ী যে বাসভবন যমুনা সেখানে রয়েছেন এবং সেখানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা যারা আছেন, ঊর্ধ্বতন যারা আছে তাদের সাথে আসলে কথা বলছেন বলে আমরা জানি। আমরা যেটা জানতে পেরেছি যে বেলা 12টায় কিন্তু এখানে যখন শিক্ষার্থীরা আসে তাদের লং মার্চ টু যমুনা কর্মসূচিকে নিয়ে তখন এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর টিয়ার সেল এবং জল কামান মেরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থান ধরে রেখে এখানে তারা বসে পড়েন এবং তারা তাদের যে নির্ধারিত 3টি দাবি সেই দাবিগুলো আসলে তুলে ধরেন। এই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে শিক্ষার্থীদের আবাসন যে সুবিধা সেটা দেবার ব্যাপারে সরকারি উদ্যোগ গ্রহণ, বিশেষ করে যেহেতু যদি দ্রুত আসলে হলের ব্যবস্থা না করা যায় তবে অন্তত 70% শিক্ষার্থীকে যেন একটি আবাসন ভাতার আওতায় আনা হয়, এটা কিন্তু তাদের প্রধান দাবি। এছাড়া বাজেট সংক্রান্ত আরও 2টি দাবিতে তারা মূলত আজকের কর্মসূচি নিয়েছিল এবং সেই কর্মসূচির অংশ হিসেবে তারা যখন তাদের ক্যাম্পাস থেকে এই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা দেয় তখন এই রাজধানীর বিভিন্ন এলাকায় আসলে প্রথমে পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং সর্বশেষ এখানে এই কাকরাইল মসজিদ মোড়ে এসে শিক্ষার্থীদের উপর কিন্তু এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা তারা আসলে হামলা চালায়। তো এই মোটামুটি ছিল আমার কাছে এই কাকরাইল মোড় এলাকায় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে তাদের অবস্থান কর্মসূচির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কাকরাইলে। নিবন্ধন নিয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় জামায়াত। দুপুরে শুনানি শেষে আপিল বিভাগ জানায় 1 জুন সিদ্ধান্ত জানাবেন তারা। দলটির আইনজীবীর আশা হাইকোর্টের রায়ে বাতিল হওয়া নিবন্ধন সর্বোচ্চ আদালতের রায়ে ফিরবে। দাঁড়িপাল্লা প্রতীক পাওয়া নিয়েও জটিলতা কেটে যাবে বলেও জানান আইনজীবী শিশির মনির। দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই শেষ করেছে জামায়াত। এখন অপেক্ষা আপিল বিভাগের রায়ের। প্রধান বিচারপতি জানিয়েছেন 1 জুন তারা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। দলটির আইনজীবী বলছেন নিবন্ধন বাতিল করে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়। ফিরে পেলে দেশের গণতন্ত্র ও রাজনীতিতে ভূমিকা রাখবে দলটি। আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে ইনশাআল্লাহ, এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী নতুন উদ্যমে নতুনভাবে মানুষের সাপোর্ট নিয়ে মেজরিটির ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এদিকে নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে জামায়াত আশার আলো দেখলেও দাড়িপাল্লা প্রতীক নিয়ে দেখা দিয়েছে জটিলতা। নিজস্ব প্রতীক হওয়ায় দাড়িপাল্লাকে কোনো রাজনৈতিক দল বা সংগঠন প্রতীক হিসেবে ব্যবহার করতে পারবে না বলে সিদ্ধান্ত রয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসনের। প্রতীকের তালিকা থেকে দাড়িপাল্লা বাদও দিয়েছে ইসি। প্রতীক নিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় একটা জামায়াতের আইনজীবী বলছেন দাড়িপাল্লা নিয়ে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ চেয়েছেন তারা, কেননা এ প্রতীকের সঙ্গে জড়িয়ে আছে দলটির
নেতাকর্মী সমর্থকদের আবেগ। প্রতীক তো আর উচ্চ আদালত বরাদ্দ করতে পারে না। প্রতীক বরাদ্দ করার ক্ষমতা হলো ইলেকশন কমিশনের। মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন যে এই ব্যাপারটি যেন ইলেকশন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন, এই মর্মে আমরা ডাইরেকশন চেয়েছি। আমরা আশা করি পূর্ণাঙ্গ রায়ে এই মর্মে ডাইরেকশনও উচ্চ আদালত কর্তৃক দেওয়া হবে। 2013 সালের 1 আগস্ট জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এর 5 বছর পর 2018 সালের 7 ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুবাইদাকে জামিন দেওয়া হয়েছে। তলব করা হয়েছে বিচারিক আদালতের নথি। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত 6 মে দেশে ফিরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দেশে ফিরেই দুর্নীতির মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে আইনি লড়াইয়ে ডাক্তার জুবাইদা। প্রথমে 587 দিন বিলম্ব মার্জনা, পরে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। বুধবার জুবাইদার আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। জামিনও পান তিনি। ডাক্তার জুবাইদা রহমানের আইনজীবী বলেন, কোনো অনিয়ম দুর্নীতি না করেও প্রতিহিংসার কারণে তারেক রহমান ও জুবাইদার বিরুদ্ধে মামলা ও সাজা দেয়া হয়। মেলাফাইডি কোনো প্রপার্টি উনি অ্যাকোয়ার করেননি এবং যেই প্রপার্টি উনি স্টেটমেন্টে দেখিয়েছেন সেটা ওনার বৈধ সম্পত্তি, বৈধ আয়ের সম্পত্তি। কাজে শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ওনাকে দণ্ডাদেশ দিয়ে রাজনীতি থেকে বিরত রাখার জন্য এই মামলার উদ্ভব এবং এই মামলা সাজা দেওয়া হয়েছে। এই মামলায় তারেক রহমানেরও 9 বছরের সাজা রয়েছে। দলটির আইনজীবীরা বলছেন, চূড়ান্ত শুনানিতে তিনিও খালাস পাবেন। তারেক রহমান সাহেব বা জুবাইদা রহমান কোনো অবৈধ উপায়, অশুদ্ধ উপায়ে দুর্নীতির মধ্যে কোনো সম্পদ করেছে। নট এ সিঙ্গেল ওয়ার্ড হ্যাজ বিন মেনশন ইন দ্য হোল কেসের মধ্যে। পরিপূর্ণ হিয়ারিং যখন করতে পারবো, শুধু ডাক্তার ম্যাডাম জুবাইদা রহমান না, তারেক রহমান সাহেবকে ইনশাআল্লাহ আমরা এই মামলা খালাস করতে পারবো। দুর্নীতির এই মামলায় 2023 সালের আগস্টে তারেক রহমান ও জুবাইদা রহমানকে দণ্ড দেন বিশেষ জজ আদালত। 5 আগস্টের পর আপিলের শর্তে ডাক্তার জুবাইদা রহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত করে সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সামাজিক প্ল্যাটফর্ম বন্ধের উদ্যোগ নিল সরকার। ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউবে রাজনৈতিক দলটি সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে মেটা, এক্স ও ইউটিউব কর্তৃপক্ষকেও। এরই মধ্যে আওয়ামী লীগের ওয়েবসাইটগুলো ব্লক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে সোমবার প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। এবার ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনগুলোর অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। এ লক্ষ্যে ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্সে থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অ্যাকাউন্ট ব্লক করতে বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো বন্ধ করার জন্য, আরেকটা হচ্ছে যে তাদের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটের রিকনগুলো ব্লক করার জন্য। তো আমরা দুটো কম্পোনেন্ট একসাথে একটা চিঠিতে বিটিআরসিকে এনসিএসএ থেকে জানানো হয়েছে এবং আমি যতটুকু জানি যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো ইতিমধ্যে ব্লক করা হয়েছে। তিনি জানান, চিঠি দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এবং এক্স ও ইউটিউব কর্তৃপক্ষকেও অনুরোধ করা হয়েছে। সন্ত্রাসী সংগঠন বা নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ব্লক করার জন্য বলেছি। ফেসবুক সেটা বা মেটা, ইউটিউব, গুগল তারা তাদের কমপ্লায়েন্স মেনে তারা সেটা আমাদেরকে জানাবে, সেজন্য অপেক্ষা করতে হবে। এদিকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা পেলে নিজেদের নেটওয়ার্ক ব্যবহার করে যাতে আওয়ামী লীগ প্রচারণা চালাতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা এবং মোবাইল অপারেটররা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি যুক্তরাষ্ট্র অবগত আছে জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। We are aware that the interim government has banned the Awami League from all political activities until a special tribunal for the party and its leaders concludes. We do not support any one political party in Bangladesh over another. We support a free and democratic process as well as fair and transparent legal processes for all individuals. We urge all countries, including Bangladesh, to respect the freedoms of expression, peaceful assembly, and association for all. শেখ হাসিনা বিতাড়িত হলেও সরকারে থাকা তার প্রেতাত্মারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, ক্ষমতার জন্য নয়, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতেই বিএনপি নির্বাচন চায় বলেও জানান জয়নুল আবদিন ফারুক। বিএনপিকে ক্ষমতা নেবার জন্য নয়, বিএনপি চায় 16 বছর আন্দোলন করেছি, নিঃসন্দেহে বিনা বাধায় আমি ভোট কেন্দ্রে যাব, আমার পছন্দের মার্কাকে আমি ভোট দেব। কারা আপনার আশেপাশে বসে গুনগুন করে আওয়ামী প্রেতাত্মাদের দ্বারা আমার নির্বাচন বিলম্বিত করার হীন প্রচেষ্টা লিপ্ত, তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা গ্রহণ আপনাকে। সময় সংবাদে আরো থাকছে। ইশরাক হোসেনের শপথ আয়োজনে সরকারের গড়িমসির অভিযোগ, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ, যান চলাচল ব্যাহত। জুনের মধ্যে আইএমএফ এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির $130 কোটি ছাড় হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এছাড়াও অন্যান্য সংস্থার কাছ থেকে পাওয়া যাবে আরও প্রায় $200 কোটি। দুবাই থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বুধবার এসব কথা জানিয়েছেন গভর্নর। এ সময় তিনি জানান, ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থনীতির সংকট মোকাবেলায় 2022 সালের জুলাই মাসে আইএমএফ এর কাছে ঋণ চায় বাংলাদেশ। 2023 সালের 30 জানুয়ারি শর্ত সাপেক্ষে $470 কোটি ঋণ প্যাকেজ অনুমোদন হয়। এর মধ্যে 3 কিস্তিতে $231 কোটি পাওয়া গেছে। বাকি 4 কিস্তির মধ্যে চতুর্থ ও পঞ্চম কিস্তিতে মিলবে $130 কোটি। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জুনেই এই অর্থ ছাড়ের কথা জানান অর্থ মন্ত্রণালয়। একই তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও। দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংবাদ সম্মেলনে গভর্নর আরও জানান, ডলারের দাম বাজারের উপর ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি যে জুন মাসের মধ্যেই সবগুলো রিলিজ হয়ে যাবে। তাদেরকে বাজারের হাতে রাখছি, আমরা বাজারে থাকবো, আমরাও কেনাবেচা করব, কিন্তু অ্যাজ এ পার্টিসিপেন্ট। অযৌক্তিক কোনো দামে কারোর কাছ থেকে ডলার কেনার কোনো প্রয়োজন নেই, যথেষ্ট সরবরাহ আছে। আইএমএফ ছাড়াও অন্যান্য সহযোগীদের কাছ থেকে আরও প্রায় $2 বিলিয়ন ঋণ মিলবে বলে জানানো হয়। এ সময় ব্যাংক খাতের কথা তুলে ধরে গভর্নর বলেন, সংস্কারের জন্য প্রয়োজনে কিছু ব্যাংক একীভূত হবে, এতে আমানতকারীদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা সুশাসন প্রতিষ্ঠা করে ছাড়বো। যদি কোনো ব্যাংকের শর্টফল থাকে, যাদের থাকবে, আমরা তাদেরকে মার্জার করব, অ্যাকুইজিশন করব, নিয়ে নেব, আমরা তাদের লিকুইডেট করব, যেটা করা প্রয়োজন সেইভাবে আমরা আগাবো। ডিপোজিটরে কোনো ভয়ের কোনো কারণ নাই, বাংলাদেশ ব্যাংক তাদের সাথে আছে। মূল্যস্ফীতি কমানো নিয়ে আশাবাদী গভর্নর বলেন, মে মাসে এর হার 8% ঘরে নেমে আসবে, আর আগামী বছর তা হবে 5%। বাজারে $1 বিক্রি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে 2 ভাগে বিভক্ত করার প্রতিবাদে 3 দিনের কলম বিরতি কর্মসূচি পালন করেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলে প্রথম দিনের কলম বিরতি। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত দাপ্তরিক কাজ থেকে নিজেদের বিরত রাখেন তারা। আগামীকাল সকাল 10টা থেকে 3টা পর্যন্ত 5 ঘন্টা কলম বিরতি পালন করবেন। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট প্রণয়ন এবং রফতানি কার্যক্রম কলম বিরতির আওতামুক্ত থাকবে। কর্মীরা জানান, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির প্রতিবেদনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আধারে অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশটি বাতিল না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কর্মকর্তাদের।
আমরা মনে করি সংস্কার অবশ্যই প্রয়োজন আছে। আমরা শুধু বলেছি যে সেই সংস্কারটা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। সেইখানে যে সংস্কারের পরামর্শকদের বা সংস্কার যে কমিটির প্রতিবেদনটি সবার সামনে এনে সেই প্রতিবেদনটি সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারের সাথে বিস্তারিত আলোচনা করে দেশের জন্য যেটি ভালো এবং স্থায়ী সমাধান সেটা করা হবে এবং সেখানে আমাদের কোনো আপত্তি নাই। অবশেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। খুলেছে সব প্রশাসনিক দপ্তরও। সকালে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হয়। নানা অনিয়মের অভিযোগে 29 দিনের আন্দোলনের মুখে মঙ্গলবার রাতে অপসারণ করা হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ডক্টর সুচিতা শারমিনকে। একই সঙ্গে প্রজ্ঞাপন দিয়ে উপাচার্য গোলাম রাব্বানী এবং কোষাধ্যক্ষ মামুনুর রশিদকে সরিয়ে নেওয়া হয়। নতুন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। ভারত পাকিস্তান সংঘাত শুরুর পর দেশের ভূখণ্ড সুরক্ষায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। অবৈধ প্রবেশ বা পুশিন ঠেকাতে কাজ করছেন বাহিনীর সদস্যরা। পাশাপাশি আনসার সদস্য মোতায়েন এবং স্থানীয়দের সচেতন থাকারও পরামর্শ দিচ্ছে বিজিবি। দেশের ভূখণ্ড সুরক্ষা দিতে অত্যন্ত প্রহরী হিসেবে টহল দিচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। ভারত পাকিস্তান চলমান সংকট শুরুর পর থেকে যেন কেউ বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে দেশের সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। দেশের সবকটি সীমান্ত ফাঁড়িতে বিজিবির সদস্য ও প্রয়োজনীয় রসদসহ শক্তি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধ, অবৈধ প্রবেশ বা পুশিন ঠেকাতে বিজিবির সদস্যরা রাত দিন কাজ করে যাচ্ছেন। স্থানীয়দের সঙ্গে উঠান বৈঠক করে সীমান্তকে নিরাপদ রাখতে সচেতন থাকারও পরামর্শ দিচ্ছেন তারা। কোনো অবস্থাতেই যাতে পুশিং না করতে পারে এর জন্য আনসার, ভিটিপি এবং এলাকাবাসীর সহযোগিতা নিয়ে সর্বক্ষণিক আমরা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। সূর্যাস্তের পর মাইলের পর মাইল কাঁটাতারের বেড়ার পাশে লাগানো লাইট ক্রমান্বয়ে জ্বলে ওঠে। চলমান পরিস্থিতি বিবেচনায় দিনের মতো রাতেও সীমান্তে বিশেষ টহল, চেকপোস্ট ও নজরদারি বাড়ানো হয়েছে। ফাহরি ফারজানা, সময় সংবাদ। ঢাকার 2 সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে আলাদা দাবিতে মানববন্ধন হয়েছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে না দিলে গণ অবস্থান কর্মসূচির ডাক দেন বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। এদিকে 24 ঘন্টার মধ্যে মোহাম্মদপুর কৃষি মার্কেট খুলে দেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। স্লোগানে মুখর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে জড়ো হন দক্ষিণের বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা। বুধবার সকালে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। নগর ভবন থেকে কর্মকর্তাদের বের করে দেন বিক্ষুব্ধরা। বলেন সিটি কর্পোরেশনের নানা সেবা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের মাধ্যমে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিও জানান তারা। কেন ইঞ্জিনিয়ার ইশরাক মেয়র কেন পাচ্ছে না, কেন উনি বসতে পারছেন এখানে? কিছু কুচক্র মহল সেটাকে নিয়ে তালবাহানা করছে। এদিকে ইশরাকের শপথ গ্রহণ নিয়ে সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ করেন আন্দোলনকারীরা। দ্রুত মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। ইশরাক প্রকৃত মেয়র না হলেও জনাব ইশরাক হোসেন ছিলেন জনতার মেয়র। আইন মন্ত্রণালয় এই মতামত দিতে আমাদের গড়িমসি করতেছে। এদিকে গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনেও মানববন্ধন করেন মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আমরা রাস্তায় রাস্তায় কত ঘুরবো, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। আমাদের এই দোকান ছাড়া উপার্জনের কোনো উৎস নেই, আমাদের কৃষি মার্কেট চালু করে দিন। দোকান খুলে দেওয়ার বিষয়ে এখনো দায়িত্বশীল কারো পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে জানান আন্দোলনকারীরা। সরজমিনে এসে আমাদের ব্যবসায়ীদেরকে দেখে যান। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে দুটি ভবনে নকশা বহির্ভূত নির্মাণ কাজের প্রমাণ মেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া আরেকটি ভবনে আংশিক অনিয়ম ধরা পড়ায় নির্মাণ কাজ স্থগিত রাখার নির্দেশ দেয় রাজউক। কর্মকর্তারা জানান, নিরাপদ নগরায়নের স্বার্থে এমন অভিযান নিয়মিত চলবে। বেশ কিছু ভবনে নিয়ম মেনেই ভবন তৈরি হচ্ছে, কিন্তু কিছু কিছু ভবনে নিয়মের ব্যতিক্রম করেই তারা ভবন তৈরি করছেন। আমরা এখন যেখানে অবস্থান করছি এই ভবনটি মূলত 15 তলা একটি ভবন, আবাসিক ভবন হিসেবে অনুমোদন নেওয়া আছে, কিন্তু আমরা ওনাদের যে ওয়ার্কিং ডিজাইন দেখছি এবং নিচের যে ওনাদের লেআউটটি দেখছি, এতে আমাদের মনে হচ্ছে এটা আসলে কমার্শিয়াল পারপাসে প্রথম 5 তলা পর্যন্ত ব্যবহার করার পরিকল্পনা হয়তো নির্মাতাকারী প্রতিষ্ঠানে রয়েছে। তো এই বিষয়টি নিয়েই আমরা এখানে কাজ করছি। কর্মচারীদের বসবাস রাজধানীর শাহজাহানপুরের কলোনিতে। এখানকার বেশিরভাগ ভবনই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ, তাই নিজেরা না থেকে বহিরাগতদের কাছে ভাড়া দিয়েছেন অনেকে। বিশেষজ্ঞ বলছেন, বহিরাগতদের প্রবেশের সুযোগে কলোনি সহ পুরো শহরের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। রেলের মহাপরিচালক বলছেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রিন্স আরেফিন ও মোবারক হোসেন শুভর ছবিতে মাইমুনা হায়দার চৌধুরীর ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। স্যাঁতস্যাঁতে মেঝে, কোথাও ধসে পড়েছে দেয়ালের অংশ, আবার কোথাও কোথাও খসে পড়ছে পলেস্তারা। এমন পরিবেশে একটি ফ্ল্যাটেই গাদাগাদি করে থাকছে কয়েকটি পরিবার। এ তো গেল বাসার ভেতরের অবস্থা, বাইরের চিত্র আরও ভয়াবহ। কোথাও জমে আছে ময়লা পানি, কোথাও ভাগাড়ে পরিণত। শাহজাহানপুরের এই রেলওয়ে কলোনিতে রেলের কর্মচারীদের থাকার কথা থাকলেও এখানকার অধিকাংশ বাসিন্দাই কাজ করেন বেসরকারি খাতে। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে এই সকল জরাজীর্ণ ভবনে বসবাস করছেন তারা। আমরা যার আন্ডারে থাকি সে চাকরি করে, সে এই জায়গা ভাড়া দেওয়া হয়, আর একটু ভালো পরিবেশে থাকে। কলোনির দুটি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় বছরের পর বছর পড়ে আছে পরিত্যক্ত হিসেবে, যা পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাস্থলে। আবার বরাদ্দের ফ্ল্যাটে রেলকর্মীরা নিজেরা না থেকে বহিরাগতদের কাছে ভাড়া দেয়ায় বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বছরে 2 বার মনিটরিংয়ের পরামর্শ অপরাধ বিশেষজ্ঞের। বরাদ্দগুলো কাদের নামে দিচ্ছে সেটা তো একটা অফিসিয়াল রেকর্ড থাকে, এবং সেটা 6 মাস 1 বছরে একটু মনিটর করা দরকার। নগর পরিকল্পনাবিদ বলছেন, কর্মকর্তাদের জন্য বিলাসবহুল আবাসের বিপরীতে কর্মচারীদের জন্য ঝুঁকিপূর্ণ আবাসন বৈষম্যহীন দেশ করার পেছনে অন্তরায়। একই রাষ্ট্রে প্রথম শ্রেণীর কর্মকর্তা এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তাদের আবাসনের এই যে বৈপরীত্য, এইটা কিন্তু রাষ্ট্রের বৈষম্যমূলক যে বৈষম্যহীন যে রাষ্ট্র সমাজ ব্যবস্থার কথা বলি, এইটার স্পিরিটের সাংঘর্ষিক। রেলের মহাপরিচালক বলছেন, রাজনৈতিক চাপে অনেক সময় বহিরাগতদের ফ্ল্যাট থেকে উচ্ছেদ করা যায় না। প্রথম পদক্ষেপ হিসাবে আমরা যারা ভাড়া দিয়ে আছে তাদের একটা তালিকা করে তাদেরকে নোটিশ দিব, পরে নির্দিষ্ট সময়ের মধ্যে ভাড়াটা উঠে না দিয়ে তারা যদি না ফিরে আসে তাহলে আমরা তাদেরকে বাসা ক্যান্সেল করে দিতে পারি। মহাপরিচালক আরও জানান, অর্থের অভাবে মেরামত করা যাচ্ছে না ঝুঁকিপূর্ণ ভবন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, আইপিএল এর রেকর্ড দামে কামব্যাক কাটার মাস্টারের 6 কোটি রুপিতে মোস্তাফিজকে নিল দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাকগার্কের বদলি টাইগার পেসার। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রাকৃতিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করে জাতীয় উন্নয়নের নীতিমালা ঠিক করতে হবে। তা না হলে জনগণের টাকা সঠিকভাবে ব্যয় করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা। নদী দূষণ করবেন সেটা অব্যাহত রাখবেন, তারপরে আবার দাতা গোষ্ঠী থেকে টাকা নিয়ে নদী দূষণ মুক্ত করবেন, তাহলে তো আপনার
চিন্তার প্রসেসটা ঠিক হচ্ছে না। ফলে আমাদের অ্যাডাপ্টেশনের জন্য যথেষ্ট পরিমাণ অ্যালোকেশন যেমন দরকার, অগ্রাধিকারগুলো ঠিক করে নির্ধারণ করা দরকার। একই সাথে আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে এইগুলোকে প্রোটেকশন দিয়ে জাতীয় উন্নয়নের নীতিমালাটা ঠিক করতে হবে। বিভিন্ন মাছের শুটকি তৈরিতে কীটনাশক ব্যবহার করা হলেও তা সহনীয় মাত্রায় থাকে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সম্প্রতি প্রতিষ্ঠানটির অর্থায়নে এক গবেষণায় বিষয়টি উঠে এসেছে। চট্টগ্রাম, কক্সবাজার সহ উপকূলীয় ও হাওর অঞ্চলের 15 জেলায় এই গবেষণা পরিচালিত হয়। সকালে গবেষণার ফলাফল প্রকাশ শীর্ষক সেমিনারে গবেষক ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, দ্রুত সময়ে মাছ শুকানো এবং সংরক্ষণের জন্য কীটনাশকের ব্যবহার করা হয়, তবে এখনও তা সহনীয় মাত্রায়। সরকারকে কীটনাশকের ব্যবহার ঠেকাতে নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। যারা কীটনাশক দেয় আমাদের সে হয়তো মনে হয় কেন দেয় তারা, অবশ্যই নিশ্চয় বিকল্প পদ্ধতি আছে, জানে না তারা, তবে তাদের সময় নেই বা তাদের এই সচেতনতা নাই যে আমি এটা করতে পারবো না। কীটনাশক দেওয়া এটা হয়তো আপনার এই পর্যায়ে যায়নি, এটার বিষয়ে আমরা প্রচার শুরু করব যে শুটকিতে কোনো কীটনাশক দেওয়া যাবে না। কীটনাশক দিলে তাদের এটা আমরা অপরাধ হিসাবে গণ্য করব। ভারত পাকিস্তান সংঘাত বন্ধ হলেও থামছেই না দুই দেশের উত্তেজনা। এবার পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে নয়াদিল্লি, ইসলামাবাদ। এদিকে পাল্টাপাল্টি হামলা বন্ধ হওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে কাশ্মীরের জনজীবন। সংঘাত নিরসনে দুই দেশকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর আজাদ কাশ্মীরের চাকতি সীমান্ত শহরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাসিন্দারা। খুলছে দোকানপাট, স্কুলে ফিরছে শিক্ষার্থীরা। তবে আজাদ কাশ্মীরের বাসিন্দারা বলছেন, আপাত দৃষ্টিতে সংঘাত বন্ধ হলেও দুই দেশের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। যুদ্ধবিরতি অস্থায়ী হওয়ায় তাদের আশঙ্কা যে কোনো সময় আবারও হামলা চালাতে পারে ভারতীয় বাহিনী। আজাদ কাশ্মীরের পাশাপাশি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরও প্রাণ ফিরেছে। খুলেছে দোকানপাট, রাস্তাঘাটে স্বাভাবিক যান চলাচল। সংঘাতের কারণে শ্রীনগরের বিমানবন্দরে হজের ফ্লাইট পুনরায় চালু হয়েছে। বুধবার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বেশ কয়েকটি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে শ্রীনগর ছেড়ে যায়। দুই দেশের সংঘাত বন্ধের পর এবার পাকিস্তানের হাতে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে নয়াদিল্লির কাছে হস্তান্তর করেছে ইসলামাবাদ। গত 23 এপ্রিল পাঞ্জাব সীমান্তে পাকিস্তানে ঢুকে পড়লে ওই বিএসএফ সদস্যকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স। সীমান্তে শান্তি ফিরলেও অব্যাহত রয়েছে দুই দেশের বাকযুদ্ধ। মঙ্গলবার পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর একটি সামরিক ঘাঁটি পরিদর্শনে যান নরেন্দ্র মোদী। রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 পেছনে রেখে পাকিস্তানকে কড়া ভাষায় দেন হুঁশিয়ারি। উত্তেজনার মধ্যেই এবার পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে ভারত ও পাকিস্তান। গুপ্তচর বৃত্তির অভিযোগে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে 24 ঘন্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেয় সাউথ ব্লক। এর কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও। একই অভিযোগে ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে 24 ঘন্টার মধ্যে ইসলামাবাদ ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় শাহবাজ সরকার। এ পরিস্থিতিতে উত্তেজনা নিরসনে দুই দেশকে অবিলম্বে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের রিয়াদে বিনিয়োগ সম্মেলনে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, তার মধ্যস্থতার কারণেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই পারমাণবিক শক্তিধর দেশ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সিরিয়ার ওপর থেকে সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের বিনিয়োগ ফোরামে ট্রাম্প জানান, দামেস্ক ও ওয়াশিংটনের সম্পর্ক স্বাভাবিক করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা। এই ঘোষণার পর বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠেন সিরিয়ার জনগণ। তবে সিরিয়ার নতুন নেতৃত্বকে সমর্থনের ক্ষেত্রে ট্রাম্পকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। স্থানীয় সময় বুধবার জিসিসি সম্মেলনে যোগ দেওয়ার আগে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর আগে সিরিয়ার নতুন নেতৃত্বের ওপর ভরসা রেখে দেশটির ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে অনুষ্ঠানে উপস্থিত সৌদি যুবরাজ সহ সবাই দাঁড়িয়ে করতালির মধ্য দিয়ে স্বাগত জানান।
সিরিয়ার নতুন সরকার দেশকে স্থিতিশীল করতে ও শান্তি বজায় রাখতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বহু বছর ধরে সিরিয়া অনেক যুদ্ধ, হত্যাকাণ্ড, দুর্দশার মধ্য দিয়ে গেছে। এ কারণেই আমার প্রশাসন যুক্তরাষ্ট্র ও সিরিয়ার মধ্যে এক দশকেরও বেশি সময় পর সম্পর্ক স্বাভাবিক করার প্রথম পদক্ষেপ নিয়েছে। ট্রাম্পের এমন ঘোষণার পরে সিরিয়ার রাজধানী দামেস্কে দেখা গেছে স্বস্তির নিঃশ্বাস। রাস্তায় নেমে এসেছেন শত শত মানুষ, গাড়িতে বাজছে জাতীয় সঙ্গীত, হাতে সিরিয়ার পতাকা। আমি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, বাদশাহ সালমান এবং পুরো সৌদি জনগণকে এই বীরত্বপূর্ণ মুহূর্তের জন্য ধন্যবাদ জানাই। আমাদের বিপ্লব শুরু হওয়ার দিন থেকেই তারা পাশে ছিলেন। অনেক ধন্যবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণার পর যুক্তরাষ্ট্রকে এই পদক্ষেপে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স প্রায়োরিটিজের মধ্যপ্রাচ্য প্রোগ্রামের পরিচালক রোজমেরি কেলানিক মনে করেন, সিরিয়ায় বর্তমানে স্থিতিশীলতা থাকলেও ভবিষ্যতে নাও থাকতে পারে। সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারে মার্কিন প্রশাসন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আরব আমিরাতের পথে বাংলাদেশ দল। 2 দফায় দেশ ছাড়ছেন টাইগার ক্রিকেটাররা। জাকের আলী, হাসান মাহমুদ ও হেড কোচ ফিল সিমন্স সহ দলের 17 সদস্য গিয়েছেন সকালের ফ্লাইটে। অধিনায়ক লিটন দাস ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সহ 8 জন যাবেন বিকেলের ফ্লাইটে। যাওয়ার আগে সিরিজ জয়ের প্রত্যাশার কথা শুনিয়ে গেছেন পেসার হাসান মাহমুদ। দলের সবাই বিমানবন্দরে ঢুকে গেছেন বহু আগে, অপেক্ষা কেবল হাসান মাহমুদের জন্য। প্রায় 30 মিনিট পর দেখা মিলল ডানহাতি পেসারের। ভেতরে ঢোকার আগে স্বল্পভাষী হাসান জানিয়েছেন প্রস্তুতি হয়েছে কেমন। আরব আমিরাত সিরিজ শেষে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশ দলের। সেখানে খেলবে 5 টি-20। যদিও এখনো অনেক কিছুই হয়নি চূড়ান্ত, তবে 2 সিরিজই জয়ের প্রত্যাশা হাসানের। প্রত্যাশা এখন আমরা জিতে আসবো ইনশাআল্লাহ। আর কিছু পাকিস্তান সিরিজটা আছে, ওইটার জন্য হয় আর কি, সেই ক্ষেত্রে আপনাদের কি যাওয়া থাকবে? আমরা সিরিজ জেতার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 দফায় দেশ ছাড়ছেন টাইগার ক্রিকেটাররা। সকালে সবার আগে বিমানবন্দরে হাজির হন জাকের আলী অনেক। তার পরপরই দেখা মেলে টিম ম্যানেজার নাফিজ ইকবালের। সকালের ফ্লাইটে আরব আমিরাতে গেছেন দলের মোট 17 সদস্য সহ অধিনায়ক শেখ মেহেদী, পারভেজ ইমন, তানজিদ তামিম, শামীম পাটোয়ারিরা বিসিবির গাড়িতে এসেছেন একসঙ্গে। রিশাদ হোসেন, নাহিদ রানাও আরব আমিরাতে গেছেন প্রথম বহরে। এ দুজন কদিন আগেই পিএসএল থেকে ফিরেছেন দেশে। সেখানে ম্যাচ খেলার সুযোগ হয়নি নাহিদ রানার, তবে বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে রিশাদের। যদিও পুনরায় সেই টুর্নামেন্ট শুরু হলেও তাদের না যাওয়া অনেকটাই চূড়ান্ত। এই 2 সিরিজে তাদের কাছে বড় প্রত্যাশা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। এরপর দেখা মিলল হেড কোচ ফিল সিমন্সের দায়িত্ব নেয়ার পর তার অধীনে তেমন কোনো সাফল্যই পায়নি টাইগাররা। তাই এই 2 সিরিজ বড় চ্যালেঞ্জ তার কাছে। গণমাধ্যম এড়িয়ে এয়ারপোর্টে ঢোকেন তানভীর ইসলাম। নাসুমের জায়গায় দলে সুযোগ হয়েছে তার। হয়তো পারফর্ম করেই গণমাধ্যমের সামনে আসতে চান টাইগার স্পিনার। আগামী 17 মে থেকে শুরু হবে আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ। এরপর 27 মে পাকিস্তান সিরিজ শুরু করার প্রস্তাব দিয়েছে পিসিবি, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হলেন মেহেদী হাসান মিরাজ। দারুণ সময় কাটাচ্ছেন বাংলাদেশি অলরাউন্ডার। উঠেছেন টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের 2 নম্বরে। কদিন আগেই টেস্টে 2000 রান এবং 200 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দুর্দান্ত পারফরমেন্স দিয়েই এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন টাইগার অলরাউন্ডার। পেছনে ফেলেছেন শর্টলিস্টে থাকা জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজরাবানি এবং নিউজিল্যান্ডের বোলার বেন সিয়ার্সকে। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হলেন মিরাজ। এর আগে এই অর্জন ছিল সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে রেকর্ড দামে কামব্যাক করলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ 6 কোটি রুপিতে আইপিএলের বাকি অংশের জন্য দিল্লি ক্যাপিটালসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, নিশ্চিত করেছেন আইপিএল এবং ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। আইপিএলের শুরুতে নিলাম থেকে দল পাননি ফিস, কিন্তু এবার ভারত পাকিস্তান সংঘাতে কপাল খুলল তার। আইপিএলের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী 9 কোটি রুপির অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি। টাকার অঙ্কে আইপিএলে খেলা বাংলাদেশিদের মধ্যে মুস্তাফিজই হতে যাচ্ছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার। 2009 সালে মাশরাফি বিন মুর্তজাকে $6 লাখ কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, যা তখনকার বিনিময় হার অনুযায়ী ছিল 4 কোটি টাকা। এর আগেও দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলছেন ফিজ। এবারের আসরের বাকি ম্যাচগুলো শুরু হবে আগামী 17 মে থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ছাত্র সমাজ ঠিক করবে কেমন ভবিষ্যৎ চাই, গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে রাখতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের প্রধান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্র দলের, 3 বহিরাগত গ্রেফতার, গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শোক। এবং নার্স ও মিডওয়াইফারি ডিপ্লোমার স্নাতক মান দাবিতে শাহবাগ মোড় অবরোধ। 3 দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনায় পুলিশের বাধা, আহত 31। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।